এই মুহূর্তে আবারও নেপালের দিকে নজর রাখতে হচ্ছে। প্রচুর ছবি দেখুন, একেবারে উত্তাল হয়ে গেছে কাঠমান্ডু। এক হচ্ছে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে, আরেকটা হচ্ছে গত কয়েকদিনের মধ্যে 26টা অ্যাপ প্ল্যাটফর্ম, সোশ্যাল প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে সরকার। কারফিউ জারি হয়েছে, কিন্তু কারফিউ জারির পর এখনো দমাতে পারেনি এই আন্দোলন। 97 সাল থেকে 1997 সাল থেকে 2012 এর মধ্যে যাদের জন্ম মূলত তারা এবার বিক্ষোভে নেমেছেন। একেবারে যুবক ছাত্র, তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। দেখুন সেই ছবি। স্লোগান উঠছে এনাফ ইজ এনাফ। কথা বলবো অতনুর সঙ্গে। অতনু, কোনোভাবেই এখনো দমাতে পারেনি সরকার এই আন্দোলনকে? না, কোনোভাবেই সম্ভব নয়। তার কারণ সংখ্যা, আমি বলছিলাম না কিছুক্ষণ আগে আমরা দুজন যখন কথা বলছিলাম যে 4 তারিখ আমরা পাচ্ছি, একটু দেখি। मन्त्रीले चाहिँ भुटानी शरणार्थी बनाएर बेच्ने विभिन्न किसिमले मानिसहरूलाई बेचिएको छ। नेपालमा मानव अधिकारको उल्लङ्घन कसैले गरेको छ भने यी प्रमुख 3 दलले गरेका छन्। नेकपा एमाले 1 नम्बर, जो अहिले देशमा उग्र। অতনু, এখানে ভুটানি শরণার্থীরা নেপালে ঢুকছে এই রকম অভিযোগ উঠলো। অতনু শোনা যাচ্ছে? অতনু বলো। আমরা একটু আগে আমরা দুজনে একটু আগে যখন কথা বলছিলাম, আমরা বলছিলাম মাত্র 4 দিনের মাথায় এতটা একটা সংগঠন, এত বড় একটা অর্গানাইজ করা, এত বড় মুভমেন্ট, সেটা মুখের কথা নয়। এবং সেটা শুধুমাত্র যে জেন জি করেছে তা কিন্তু নয়। তা থেকেই স্পষ্ট হচ্ছে এটা সহজে থামানো যাবে না। কারণ প্রচুর মানুষ ইতিমধ্যে কাঠমান্ডুতে চলে এসেছেন এবং কিছু ইনফরমেশন আমাদের কাছে আসছে নিউজ রুমে, যেগুলো থেকে বোঝা যাচ্ছে যে পরিস্থিতি আস্তে আস্তে হাতের বাইরে চলে যাচ্ছে। মিউনিসিপ্যালিটি অফিস, এমনকি কিছু দপ্তর, যে দপ্তরগুলো সরাসরি ওলি সরকারের সঙ্গে যোগাযোগ রয়েছে, সেই সব দপ্তরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, গেটে ভাঙচুর করা হচ্ছে, বেশ কিছু মিউনিসিপ্যালিটিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। খুব সহজে যে থামানো যাবে না তা স্পষ্ট। তার কারণ কাঠমান্ডুতে এখনো পর্যন্ত সেই পরিমাণ পুলিশ বা নেই যারা এত মানুষকে সামলাতে পারবে। ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে, কিন্তু সেটা এর আগে কি এরকম বিক্ষোভ সামাল দেওয়ার, এরকম আন্দোলন সামাল দেওয়ার অভিজ্ঞতা আছে নেপাল প্রশাসনের? না, নেপাল প্রশাসন এই ধরনের কোন বিক্ষোভ তারা সামাল দেওয়ার পরিস্থিতি তাদের আগে কখনো প্রয়োজনই হয়নি, সবচেয়ে বড় কথা। দ্বিতীয়, এটা একটা ইন্টেলিজেন্স ফেলিওর। এই ধরনের বিক্ষোভ যে হবে, সেই বিক্ষোভ সেটা আঁচ করা যায়নি আগে থেকে। যদি আঁচ করা যেত তাহলে হয়তো এটা আটকানো সম্ভব হতো, বা যে সিদ্ধান্ত সরকার নিয়েছে সেই সিদ্ধান্ত থেকে হয়তো তারা সরে আসতো, কিছুটা হলেও থেমে যেত। কিন্তু সেরকম কিছু করেনি, তার কারণ ইন্টেলিজেন্স ফেলিয়ার। আগে থেকে আঁচই করা যায়নি এত মানুষ একসঙ্গে কাঠমান্ডুতে চলে আসতে পারে। এত বিক্ষোভ কেন? দুর্নীতির অভিযোগ কি কি আছে জানা যাচ্ছে? বেশ কিছু দুর্নীতির অভিযোগ রয়েছে। সবচেয়ে বড় অভিযোগ তা হলো যে কোনোভাবেই এই সরকার অ্যানার্কিজম চালায়। অর্থাৎ এই কমিউনিস্ট সরকার বা মাইস সরকার আসার পর থেকে এরা কখনো কোনো জনগণের কথা শোনেনি, এমনকি পার্লামেন্টে কোনো সুস্থ আলোচনা হয়নি, বিরোধীদের কোনো কথা কোনোদিন শোনেনি, এবং বরং বিরোধীদের বারবার চাপে রাখার চেষ্টা করেছে, আইনের মাধ্যমে পেঁচে ফেলার চেষ্টা করেছে, এমনকি তাদের শাস্তি পর্যন্ত দিয়ে এসেছে যাতে তারা কোনো রকমের মুখ খুলতে না পারে। এবং সবচেয়ে বড় অভিযোগ এই সরকারের বিরুদ্ধে যে এই সরকার কোনোভাবেই চায় না যে কেউ কোনো কথা বলুক, বিরোধীরা কোনো জায়গায় কথা বলার কোনো সুযোগ পাক। যদি সুযোগ হয় তাহলে তার বিরুদ্ধে কড়া দমন নীতি ব্যবহার করে। একটা গণতান্ত্রিক সরকার এরকম স্বৈরতান্ত্রিক, সেই অভিযোগ বারবার উঠছে। আর সেই অভিযোগে শুধুমাত্র জেন জি নয়, তাদের পিছনে সব মানুষ, অনেক মানুষ চলে এসেছেন। এটা বোধহয় নেপালের জন্য একটা মারাত্মক দিন, যেখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা দাঁড়িয়ে আছেন, তারা হাতে প্ল্যাকার্ড নিয়ে যে এই সরকার আমাদের কথা বলতে দিই। আচ্ছা, এরকম এমার্জেন্সি সিচুয়েশন নেপালে বা কাঠমান্ডুতে এর আগে কখনো আসেনি। এটা একেবারে ভিন্ন সিচুয়েশন, যে সিচুয়েশন মোকাবিলা করার মতো কাছে বা সরকারের কাছে নেই। কারণ নেপালে এর আগে এই ধরনের গণ অভ্যুত্থান হয়নি। এটা একরকম গণ অভ্যুত্থান, শুধুমাত্র আর জেনজির হাতে নেই বিষয়, একরকম গণ অভ্যুত্থান। এবং সরকার কিভাবে সামলায়, তুমি কিছুক্ষণ আগে বলছিলে যে বাংলাদেশের কথা, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু সরকার সামলাতে পারেনি। এবং সে সময় আমরা দেখেছি যে শেখ হাসিনাকে তাকে পালিয়ে আসতে হয়েছে।
ভারতে পালিয়ে আসতে হয়েছে। এক্ষেত্রে অলি সরকারের সঙ্গে ভারতের যা সম্পর্ক, তাতে প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী অলি যদি এসকেপ রুট করেন, সেক্ষেত্রেও সে এসকেপ রুট ভারতের দিকে হবে না, বরং সেটা চীনের দিকে হবে। তার কারণ এই সরকার পুরোপুরি চীনের সরকারের মদতে তৈরি হয়েছে, এবং এই সরকার তৈরি হওয়ার আগে পর্যন্ত যে ভালো সম্পর্ক ছিল সেটা এতটা খারাপ পর্যায়ে নিয়ে গিয়েছে এই বর্তমান অলি সরকার, তাতে ভারতের দিকে আর কোনোভাবে অলি সরকারের বিমান ঢোকার তো কোনো প্রশ্নই উঠছে না। এসকেপ রুট হয়তো খুঁজতে পারেন, কারণ এই পরিস্থিতি আর যদি ঘন্টা 3-4 থাকে তাহলেই পুরোপুরি ব্যবস্থা ভেঙে পড়বে, প্রশাসনিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। অন্তত ছবি সেরকমই। একেবারে আমি আসবো তোমার কাছে, আরো একবার দেখাবো ছবি। 70 থেকে 80 লক্ষ এখনো পর্যন্ত জেন জেড, তারা এই মুহূর্তে কারফিউ, গুলি, কাঁদানে গ্যাসের শেল কিছুতেই থামানো যাচ্ছে না। ব্যারিকেড ভাঙার চেষ্টা দেখুন, পারছে না, কিছুতেই ঠেকাতে পারছে না সেনা পুলিশ। কাঠমান্ডুতে ব্যারিকেড ভাঙার চেষ্টা, এই যদি চলে আর কিছুক্ষণ তাহলে আগুন জ্বলবে। ইতিমধ্যে আগুন জ্বলতেও শুরু করেছে কাঠমান্ডুতে, নেপালের রাজধানী কাঠমান্ডুতে। দুর্নীতির অভিযোগ, একেবারে কথা বলতে না দেওয়ার অভিযোগ, কণ্ঠ রোধের অভিযোগ, দুর্নীতি থেকে অপশাসনের অভিযোগ। সেই কেপি শর্মা ওলির নেতৃত্বে এখন সরকার চলছে, সেই গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে স্বৈরতন্ত্র চালানোর অভিযোগ। অতনু, এই পরিস্থিতি হলে আমাদের দেশের ওপরে কি প্রভাব পড়তে পারে? বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশের গুলিতে এক বিক্ষোভকারীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। সোশ্যাল মিডিয়া ব্যান তো একটা ছুতো, কিন্তু পাহাড় প্রমাণ অভিযোগ দুর্নীতির, স্বৈরতন্ত্রের। আর তার বিরুদ্ধে আজকে একেবারে বাংলাদেশের মতো ছবি দেখতে পাচ্ছেন। বাংলাদেশে যেমন ছাত্র যুবরা রাস্তায় নেমেছিল, সেই রকমই এখানেও বলা হচ্ছে 1997 সাল থেকে 2012 এদের মধ্যে যারা জন্ম নিয়েছেন তারাই আজ রাস্তায়। কেন নেপালের এইরকম পরিস্থিতি?